হ্যালো এভরিওয়ান, আমরা অনেক বেশি দুঃখিত কারণ আমাদের আগের লাইভ ক্লাসে আগের ভিডিওতে দেখা যাচ্ছে সাউন্ডের প্রবলেম হওয়ার কারণে না শোনা যাচ্ছিল না, আমাদের মাইক্রোফোনে কিছু প্রবলেম হওয়ার কারণে। তো আমরা সেটা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তোমরা এখন আমাদের এই ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা ঠিক মতন এবং মানে ভালো মতন শুনতে পারছো কিনা সেই জিনিসটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা সবাই ভালো মতন করে শুনতে পারছো কি না। আর আমরা দেখেছি যে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি অনেক আগের থেকে প্রতিবর্তী ক্রিয়া থেকে মোস্ট প্রবাবলি তোমরা টপিক গুলা মিস করে গেছো বা সাউন্ডের প্রবলেমটা হচ্ছিল। তো যার কারণে তোমরা কোথাও চলে যেও না, তোমরা যারা এখন আমাদের সাথে আছো আর সাউন্ডটা যেহেতু এখন ভালো শোনা যাচ্ছে, তো তোমরা প্রতিবর্তী ক্রিয়া যে টপিকটা আছে সেটা আমি আবারও রিভিউ করব এবং এই প্রতিবর্তী ক্রিয়া থেকে আমরা পড়াটা আবারও স্টার্ট করবো। আমাদের একটু বেশি টাইম লাগবে, কিন্তু তোমরা কোথাও যাবে না, তোমরা আমাদের সাথে থাকবে। তো আমরা প্রতিবর্তী ক্রিয়া থেকে ক্লাসটা নেওয়া শুরু করে দেই, যেহেতু আমাদের অনেক টাইম চলে গেছে। এবং তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কিনা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও যে এখন ঠিক মতন শোনা যাচ্ছে কিনা। এবং যারা যারা ধরো চলে গিয়েছে সাউন্ডের প্রবলেমের কারণে, তোমরা শেয়ার করে দাও যেন তোমাদের সেই ফ্রেন্ড গুলো আমাদের সাথে চলে আসে, কারণ আমরা আবারও প্রতিবর্তী ক্রিয়া থেকে রিভিউ করে যাচ্ছি। তো নিউরনের গঠনের সাউন্ডটা ঠিক ছিল, প্রতিবর্তী ক্রিয়াতে শোনা যাচ্ছে না দেখে প্রতিবর্তী ক্রিয়া থেকে আমরা আবার জিনিসটা রিভিউ করব। তো যার কারণে তোমরা কোথাও চলে যাও না, তোমরা আমাদের সাথে থাকো এবং ফ্রেন্ডদের সাথে এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও। আচ্ছা, তো প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা কি, যেটা আমি বলছিলাম যে ধরো এটা যদি একটা মোমবাতি হয়, মোমবাতিটা জ্বলছে। এখন তুমি যখন তোমার হাতটা এই মোমবাতির উপরে দিবে, তখন দেখা যাবে কি হঠাৎ করে তোমার এই জায়গাটাতে গরম লাগবে, তাই না? এবং এই জায়গাটাতে গরম লেগে পুড়ে যাওয়ার ব্যথাটার কারণে তুমি হাতটাকে কি করবে, সরিয়ে নিবে, তাই না? উঠিয়ে নিবে হাতটাকে। তাহলে তোমার হাতটা এরকম ছিল, তুমি হাতটাকে সরিয়ে নিচ্ছ বা উঠিয়ে নিচ্ছ, তাই না? তাহলে এই যে রিয়াকশনটা, এটা খুব তাড়াতাড়ি হয়েছে না? নর্মালি কি হয়, এই যে অঙ্গটাতে কি হয়েছে বলতো, এই সংবেদনাটা বা এই উদ্দীপনাটা যে অঙ্গটা পেয়েছে সেটাকে বলা হয় হচ্ছে গ্রাহক অঙ্গ। তো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে এই যে গ্রাহক অঙ্গ থাকে, সেই গ্রাহক অঙ্গতে কিছু রিসেপ্টর থাকে, বা গ্রাহক অঙ্গে মানে সব অঙ্গতে তো স্নায়ু থাকে, তাই না? তো এই স্নায়ুর একটা প্রান্ত থাকে, তো স্নায়ু প্রান্তে কিছু কোষ থাকে যে কোষগুলা এই উদ্দীপনাটাকে ক্যাপচার করতে পারে, সেই কোষগুলাকে বলা হয় হচ্ছে রিসেপ্টর। তাহলে এই যে রিসেপ্টর গুলা থাকে, সেই রিসেপ্টর গুলা কি করে বলতো, সেই রিসেপ্টর কোষগুলা ধরো এখানে যখন আগুনটা জ্বলছে তখন এই জায়গায় তুমি ব্যথা পাবে, পোড়া পোড়া লাগবে, তুমি সাথে সাথে কি করবে, হাতটা সরিয়ে নিবে, সাথে সাথে তুমি হাতটা সরিয়ে নিবে, তাই না? তো এখন এই যে হাতটা সরে গেল, তার মানে এইখানে যে নার্ভ গুলা ছিল তোমার, সেই নার্ভ গুলা সেন্স করতে পেরেছে যে এই জায়গায় তুমি কোন একটা উদ্দীপনা পাচ্ছ, পুড়ে যাওয়ার উদ্দীপনা পাচ্ছ। তো কি হবে বলতো, এই উদ্দীপনাটা তারপরে এইখানে নার্ভ গুলা ক্যারি করে তোমার মাথায় নিয়ে যাবে। তাহলে এই গ্রাহক অঙ্গ কি করে, গ্রাহক অঙ্গ উদ্দীপনা পাঠায়, গ্রাহক অঙ্গ উদ্দীপনা গ্রহণ করে এবং গ্রহণ করে সেই উদ্দীপনাটাকে পাঠায়। কই পাঠায়, সেই উদ্দীপনাটাকে পাঠায় হচ্ছে ব্রেইনে বা মস্তিষ্কে। ব্রেইনে পাঠালে ব্রেইন সেই উদ্দীপনা অনুযায়ী কি করে, একটা রিয়াকশন তৈরি করে। যে যেমন ধরো তুমি যদি এখন রাস্তার দিয়ে হেঁটে যাচ্ছ, তো রাস্তার পাশে ধরো অনেক ময়লা আছে, ঠিক আছে? এখন এই যে রাস্তার পাশে অনেক ময়লা আছে, তুমি যখন ময়লা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবে তখন কি তুমি খুব সুন্দর এক্সপ্রেশন দিবে? অবশ্যই না। ময়লা রাস্তার পাশ দিয়ে হেঁটে গেলে অবশ্যই তোমার কি হবে, নাক ছিটকাবে, তুমি তোমার মুখের পেশিগুলো সংকুচিত হয়ে যাবে, তাই না? আবার তুমি ধরো রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি সুন্দর বিরিয়ানির গন্ধ পেলে, তখন তোমার কি হবে, খুব খুশি হয়ে যাবে তুমি, তোমার মুখের পেশিগুলা অন্যভাবে সংকুচিত হবে। তাহলে এই যে আমাদের মুখের পেশি সংকুচিত হচ্ছে, এটা হচ্ছে আমার রিয়াকশন। পেশি সংকোচনের মাধ্যমে যে রিয়াকশনটা আমি দেখাচ্ছি, প্রতিক্রিয়াটা দেখাচ্ছি, এটা কে সেট করে দিল? এটা আমাকে ব্রেইন বলে দিল যে আমার মুখের কোন পেশিগুলা, কোন জায়গার পেশিগুলা এখন সংকুচিত করতে হবে, সংকোচন করতে হবে। তো এই উদ্দীপনার যে প্রতিক্রিয়াটা, এই প্রতিক্রিয়াটা ব্রেইন পাঠায় এবং প্রতিক্রিয়াটা হচ্ছে একটা সিগন্যালের মতন হয় এবং এই সিগন্যালটা পেশি গ্রহণ করে এবং গ্রহণ করে পেশি সংকুচিত হয়। তাহলে ব্রেন কি করছে, গ্রাহক অঙ্গ থেকে উদ্দীপনা পাচ্ছে, উদ্দীপনাটাকে অ্যানালাইজ করে সে একটা প্রতিক্রিয়া তৈরি করছে এবং সেই প্রতিক্রিয়াটা সে কোথায় পাঠাচ্ছে, যে পেশি সংকোচনের মাধ্যমে আমি ওই প্রতিক্রিয়াটা দেখাতে পারবো সেই পেশির কাছে
পাঠিয়ে দিচ্ছে এই সিগন্যালটা। তো এই উদ্দীপনা প্রতিক্রিয়া সবগুলাই কিছু সিগন্যালের মাধ্যমে যায়। তো এই যে উদ্দীপনা ব্রেইনে যাচ্ছে, কিসের মাধ্যমে যাচ্ছে? নার্ভ বা স্নায়ুর মাধ্যমে যাচ্ছে। এই যে প্রতিক্রিয়া ব্রেইন থেকে পেশির কাছে আসছে, কিসের মাধ্যমে আসছে? নার্ভের মাধ্যমে আসছে, তাই না? তাহলে এই যে নার্ভের মাধ্যমে ব্রেইন এই উদ্দীপনাটা পেলো, আবার ব্রেইন নার্ভের মাধ্যমে প্রতিক্রিয়াটা তৈরি করে পেশির কাছে পাঠালো সেই সিগন্যালটা। এই নার্ভ গুলা এইখানে খেয়াল করো, এইখানে নার্ভটা কি করেছে? এই নার্ভটা গ্রাহক অঙ্গ থেকে ব্রেইনের কাছে প্রতিক্রিয়াটা নিয়ে গেছে, উদ্দীপনাটা নিয়ে গেছে, ক্যারি করে নিয়ে গেছে। তো এই নার্ভটাকে বলা হবে হচ্ছে সংবেদী নার্ভ বা সংবেদী স্নায়ু। ঠিক আছে, সংবেদী স্নায়ু। তাহলে সংবেদী স্নায়ু বা সংবেদী নার্ভটা কি করে? সংবেদী স্নায়ু বা নার্ভটা কোনো একটা বাহ্যিক অঙ্গ থেকে সে উদ্দীপনাটাকে নিয়ে মাথার কাছে পাঠাবে। আর এই যে নার্ভটা, এই নার্ভটা কি করে? যে নার্ভগুলা ব্রেইন থেকে প্রতিক্রিয়াটা পেশির কাছে নিয়ে যায়, সেগুলাকে বলা হয় হচ্ছে মোটর নার্ভ। তাহলে মোটর নার্ভ বা মোটর স্নায়ু কি করছে? মোটর স্নায়ু ব্রেইন যে প্রতিক্রিয়াটা তৈরি করছে সেই প্রতিক্রিয়াটা পেশির কাছে নিয়ে যাচ্ছে, যে পেশির সংকোচনের মাধ্যমে আমি ওই প্রতিক্রিয়াটা দেখাতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল, যেটাকে আমরা বলি আবেগ সঞ্চালন। মানে আমি একটা উদ্দীপনা পেলাম, সেই উদ্দীপনাটা আমার মাথার বিভিন্ন কেন্দ্রে গেল। যেমন ধরো তুমি বই পড়ছো, ঠিক আছে, এখন তুমি যখন বই পড়ছো তখন কি হবে? বইয়ের লেখাগুলা তোমার চোখ দিয়ে, চোখ তখন গ্রাহক অঙ্গ, চোখ দিয়ে কই যাবে? মাথায় যাবে। মাথার যে কেন্দ্রটা বা যে অংশটা তোমার এই ইয়েটা কি বলে দৃষ্টি কেন্দ্র হিসেবে কাজ করে, বা এই যে সাইট বা ভিশন বা দৃষ্টিটাকে নিয়ন্ত্রণ করে, সেই সেন্টারে চলে যাবে। আবার তুমি ধরো বইয়ের লেখা পড়ে পড়ে তুমি মুখে বলছো, সেটা যদি বলো কি হবে? সেই লেখাটা তোমার মাথায় যাবে সেন্সরি বা সংবেদী স্নায়ুর মাধ্যমে। মাথায় গিয়ে কি হবে? মাথায় গিয়ে সেই অনুযায়ী কি হবে বলতো? একটা রিয়াকশন বা প্রতিক্রিয়া জেনারেটেড হবে। জেনারেটেড হয়ে সেই প্রতিক্রিয়া বা রিয়াকশনটা আবার এই যে আমি মুখ দিয়ে বলছি, সেই মুখ দিয়ে বা মোটর স্নায়ুর মাধ্যমে আমার মুখটা নড়বে এবং নড়ে এই কথাগুলা কি করবে? উচ্চারণ করে দিবে। তাহলে এটা হচ্ছে মেইন যে আবেগ সঞ্চালন। যেমন মাথায় আবেগের জন্য বিভিন্ন সেন্টার থাকে, বিভিন্ন অংশ থাকে, সেই অংশগুলা নির্দিষ্ট, যেমন চোখের এই যে তুমি যা দেখছো, তুমি কি দেখছো সেটা আইডেন্টিফাই করবার জন্য মাথায় একটা সেন্টার থাকে, সেটাকে বলা হয় দৃষ্টি কেন্দ্র। তুমি কি শুনছো সেটা আইডেন্টিফাই করবার জন্য মাথায় একটা সেন্টার থাকে, যেটা হচ্ছে শ্রবণ কেন্দ্র। আবার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের জন্য মাথায় আলাদা কেন্দ্র থাকে। তো এগুলো অ্যাকচুয়ালি তোমাদের লেভেল দেওয়া নাই, হায়ার লেভেলে, ইন্টারের লেভেলে দেওয়া আছে, সেই সময় এই জিনিসগুলো ডিসকাস করা হয়। তোমরা যদি এটা নিয়ে বাস জানতে চাও, তোমরা আমাদের ওয়েবসাইটে এইচএসসি সেকশনের ভিডিওগুলো দেখতে পারো, সেখানে সেগুলো থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে নর্মাল কিভাবে আমার আবেগটা বা উদ্দীপনাটা পাস করছে। এখন ধরো এই যে বললাম যে এই জায়গায় কি হচ্ছে বলতো, এই যে বললাম যে এখানে এটা হচ্ছে একটা মোমবাতি। তো এখন যদি এমন হয় যে এই মোমবাতি যেটা আছে, এই মোমবাতিটা জ্বলছে, তুমি এখানে হাত রেখেছো, তোমার এখানে পুড়ে যাবে। তো পুড়ে যাওয়ার আগে তুমি যখন ব্যথা পাবে, সাথে সাথে তুমি হাতটা সরিয়ে নিচ্ছ। নর্মাল যে প্রতিক্রিয়া সৃষ্টি, যে কেউ তোমাকে কোনো ভালো কথা বললো বা খারাপ কথা বললো, ভালো কথা বললে তুমি খুশি হবে, খারাপ কথা বললে দুঃখ পাবে। তো এই প্রতিক্রিয়াগুলা কি হয়? আমার ব্রেন চিন্তা করে ডিসাইড করে যে কি রিয়াকশনটা আমি দিব, তাই না? কিন্তু এই যে তুমি হাতটা সাথে সাথে সরিয়ে নিচ্ছ, কিংবা ধরো যে এই যে অনেক সময় সূচ ফুটলে হাতে কি হয়, তুমি সাথে সাথে হাতটা সরিয়ে নাও না? এবং অনেক সময় দেখা যায় যে তোমাকে কেউ ঘুষি মারতে আসে, সাথে সাথে মাথাটা সরিয়ে নাও, তুমি তার দাঁড়িয়ে থাকো না ঘুষি খাওয়ার জন্য। তাহলে এই যে প্রতিক্রিয়া বা রিয়াকশন গুলো, এই রিয়াকশন গুলো কি হঠাৎ হঠাৎ করে হচ্ছে না, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, তোমার চিন্তা করার দরকার পড়ছে না। সেগুলাকে বলা হয় হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স। এবং প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্সের সময় গ্রাহক অঙ্গ এই উদ্দীপনাটাকে ব্রেইনের কাছে আর পাঠায় না। গ্রাহক অঙ্গ থেকে এই উদ্দীপনাটা যায় হচ্ছে স্পাইনাল কর্ডে, অর্থাৎ আমাদের সুষুম্না কাণ্ডতে। এবং জেনারেলি যেটা হয়, জেনারেলি গ্রাহক অঙ্গ থেকে স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে সেটা আমাদের মাথায় পৌঁছায় সেই উদ্দীপনাটা, ঠিক আছে। কিন্তু গ্রাহক অঙ্গ, প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে গ্রাহক অঙ্গ থেকে স্পাইনাল কর্ডে গিয়ে আর মাথায় সেই উদ্দীপনাটা যায় না, স্পাইনাল কর্ড থেকে ডাইরেক্টলি পেশির কাছে এই রিয়াকশনটা চলে আসে। কারণ সেখানে কি করে না, মাথা ওই উদ্দীপনাটাকে প্রসেস করে না। তাহলে প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে সেই সব প্রতিক্রিয়া, যে প্রতিক্রিয়াগুলা আমার ব্রেইন থেকে আসে না, স্পাইনাল কর্ড হয়ে ডাইরেক্ট চলে আসে। নর্মাল যদি আমি
যদি আমি রিয়াকশন দেখাতাম বা প্রতিক্রিয়া দেখাতাম, স্পাইনাল কর্ড থেকে ব্রেইনে যেত, ব্রেইন থেকে পেশির কাছে আসতো। কিন্তু এখানে ডাইরেক্ট স্পাইনাল কর্ড থেকে পেশির কাছে চলে আসে, ব্রেইনে গিয়ে সেই রিয়াকশনটা আর প্রসেস হয় না। তো আমি একটু দেখি যে এই যে স্পাইনাল কর্ডটা এখন এটা কিরকম হয়, বা এই যে মোমবাতি উদাহরণটা দিলাম সেটা অ্যাকচুয়ালি কিরকম হয় দেখতে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে যারা সাউন্ডের প্রবলেমের কারণে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, তাদের সাথে এই ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দাও, এই লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যেন তারাও আমাদের সাথে এসে জয়েন করতে পারে। কারণ আমরা টপিকগুলো যেহেতু আবারও রিভিউ করছি, তাই তার কাছে আরো একটা চান্স আছে এই টপিকগুলো বুঝবার। তো তাদেরকে তোমার জলদি করে তাদের কাছে শেয়ার করে দাও, যেন তার জলদি জলদি আমাদের কাছে চলে আসে। আচ্ছা, তো খেয়াল করো যেটা এঁকেছিলাম, এটা হচ্ছে একটা হাত, ঠিক আছে? তো এই যে হাতটা আমার আছে, এই হাতটার এখানে হচ্ছে মোমবাতি জ্বলছে, ঠিক আছে? তাহলে এই মোমবাতি জ্বলছে, তুমি হাতটা এখানে রেখেছো। তুমি এখন ধরো এই যে আমার হাত, আমরা জানি কি আমার হাতে উপরে এইখানে যে পেশিটা থাকে সেই পেশিটাকে বলা হয় হচ্ছে বাইসেপস, নিচে এখানে যে পেশিটা থাকে সেই পেশিটাকে বলা হয় হচ্ছে ট্রাইসেপস। আমি যখন হাতটা এইভাবে উঁচু করতে চাই তখন আমার বাইসেপস পেশি টান দেয় এবং আর আমার নিম্ন বাহুটা উঁচু হয়ে আসে। আমি যদি এখন এই হাতটাকে সোজা করতে চাই, আমার নিচে এই যে ট্রাইসেপস পেশি আছে, এই ট্রাইসেপস পেশি টান দিবে এবং আমার হাতটা এরকম সোজা হয়ে যাবে। তাহলে হাতটা ভাঁজ করতে চাইলে আমার বাইসেপস পেশি টান দিচ্ছে, হাতটা সোজা করতে চাইলে আমার ট্রাইসেপস পেশি নিচ দিয়ে টান দিচ্ছে, তাই না? দ্যাট মিনস পেশি সংকুচিত হচ্ছে। এখন আমি মোমবাতির উপরে হাতটা এভাবে রেখে আছি, তো আমি যদি হাতটা ভাঁজ করতে চাই বা সরিয়ে নিতে চাই, আমার কোন পেশি সংকুচিত হবে বলতো? বাইসেপস পেশি সংকুচিত হয়ে হাতটাকে এইভাবে নিয়ে আসবে, তাই না? তাহলে বাইসেপস পেশি সংকুচিত হয়ে টান দিবে, আমার হাতটা উপরে চলে আসবে এবং সেটা খুব ফাস্ট হবে। ওকে, তো এখন সেই জিনিসটাকে যদি আমি একটু এঁকে দেখাই, এই যে আমার হাত, এই হাতটাকে উঁচু করতে হবে, হাতের এইখানে ধরো আমার বাইসেপস পেশিটা আছে, ঠিক আছে? হাতের এই জায়গায় আমার বাইসেপস পেশিটা আছে, ঠিক আছে? এখন খেয়াল করো, ধরো আমার এই অংশটা হচ্ছে আমার যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডেরও কিন্তু দুইটা অংশ থাকে। একটা হচ্ছে স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার, আরেকটা হচ্ছে স্পাইনাল কর্ডের হোয়াইট ম্যাটার। এগুলোর ডিটেলস তোমরা এইচএসসি সেকশনে পাবে। তো হোয়াইট ম্যাটার যেটা, সেটা হচ্ছে স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটারের চারদিকে থাকে, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। এই জায়গায় হচ্ছে স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার, ঠিক আছে? তাহলে এটা ধরো স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার, যেটা আমি নিচে দিয়ে লিখে দিই, স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার। তাহলে এই যে স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার, এইখান থেকে জেনারেলি কি হয়, এটা হচ্ছে হোয়াইট ম্যাটার। আমাদের যে ব্রেইন থাকে, ধরো এটা হচ্ছে আমাদের ব্রেইন, ওকে, এটা হচ্ছে আমাদের ব্রেইন, ঠিক আছে? তাহলে এই যে আমাদের যে ব্রেইনটা আছে, জেনারেলি কি হয়, উদ্দীপনাটা আসে এবং স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটার থেকে উদ্দীপনাটা চলে যায় আমাদের ব্রেইনে। কিন্তু প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে কি হয়, প্রতিবর্তী ক্রিয়ার ক্ষেত্রে এই উদ্দীপনাটা আমাদের ব্রেইনে যাবে না। এই ছবিটা আমি কেন এঁকেছি, এই ছবিটা স্পাইনাল কর্ড কিন্তু এরকম হয় না দেখতে, কিন্তু এই ছবিটা তোমাদের বইয়ে দেওয়া, যেখানে তোমরা যেন মিলাতে পারো বা রেজেম্বল করতে পারো, এই জন্য এই ছবিটা দেওয়া। খুব একটা সুন্দর হয়নি হাতটা যদিও। আচ্ছা, এখানে খেয়াল করো, এই যে হাত, হাতের এই অংশটাতে আমার কিছু সেন্সরি নার্ভ থাকবে, তাই না? তো এইখানে অংশটা উদ্দীপ্ত হলো, তারপরে এই যে সবুজ দিয়ে যেটা আঁকছি সেটা হচ্ছে সেন্সরি নার্ভ বা সংবেদী স্নায়ু। এই সংবেদী স্নায়ুটা কি করবে, আমার স্পাইনাল কর্ডের গ্রে ম্যাটারে এই ব্যথা পাওয়ার বা পুড়ে যাওয়ার যে ব্যথা, সেটার উদ্দীপনাটা নিয়ে গেল। আর যেহেতু খুব ফাস্ট আমাকে রিয়াক্ট করতে হবে, তাই এই উদ্দীপনাটা আর গ্রে ম্যাটার থেকে ব্রেইনে যায় না, এই উদ্দীপনাটা কি করে, মোটর স্নায়ুর মাধ্যমে ডাইরেক্টলি সিগন্যাল পাঠায়, সিগন্যাল নিয়ে আসে সেই পেশিতে, যেই পেশিটা সংকুচিত করে আমি কি করব, রিয়াকশন বা প্রতিক্রিয়াটা দেখাবো। তাহলে খেয়াল করো, আমার হাতের এই জায়গাটাতে পুড়ছে, তুমি ব্যথা পাবে, হাতটা সরিয়ে নিবে। তো এই জায়গায় যে কোষগুলা থাকবে, যে কোষগুলা উদ্দীপনা গ্রহণ করতে পারে, সেটাকে বলে রিসেপ্টর। সেই কোষগুলা কি করবে, এই জায়গায় আছে, তো
তো এইখান থেকে তুমি যখন এখানে পোড়ার উদ্দীপনা তুমি পাবে, কি হবে, রিয়াকশনটা সংবেদী যে স্নায়ুগুলো থাকবে, সংবেদী স্নায়ুর মাধ্যমে ওই উদ্দীপনাটা ক্যারিড হয়ে 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 তোমার স্পাইনাল কর্ডের মাধ্যমে, এখানে যে স্পাইনাল কর্ড থাকে সেটার মাধ্যমে তোমার ব্রেইনে যাওয়ার কথা। কিন্তু যেহেতু এটা প্রতিবর্তী ক্রিয়া খুব ফাস্ট হয়, তাই স্পাইনাল কর্ড থেকে সেটা আর ব্রেইনে যায় না, সেটা কি করে ডাইরেক্টলি, এটা হচ্ছে রেটটা হচ্ছে মোটর নার্ভ, ডাইরেক্টলি এই মোটর নার্ভ বা মোটর স্নায়ুর মাধ্যমে সেই রিয়াকশন বা প্রতিক্রিয়াটা কই চলে আসে বলতো, আমার যে পেশিটা সংকুচিত করার দরকার ছিল সেই পেশিতে চলে আসে। এই পেশিটা সংকুচিত করার দরকার, তাই এই পেশিতে সেই জিনিসটা চলে আসে, যার কারণে যেহেতু খুব ফাস্ট চলে আসে, তাই তোমার কি করবে, তোমার বাইসেপ যেটা আছে সেটা, সেই বাইসেপটা খুব ফাস্ট টান দিবে, এবং খুব ফাস্ট টান দিলে তোমার হাতটাও কি হয়ে যাবে, সরে যাবে। যার কারণে যেহেতু ব্রেইনে রিয়াকশনটা যায় না, তাই তোমার খুব তাড়াতাড়ি এই রিয়াকশনটা বা প্রতিক্রিয়াটা দেখা যায়। যদি ব্রেইনে যেত তাহলে আরেকটু টাইম লাগতো এই রিয়াকশনটা আসতে। তাহলে এই গ্রিনটা হচ্ছে আমার সংবেদী নার্ভ বা সেন্সরি নার্ভ, রেডটা হচ্ছে আমার মোটর নার্ভ। ওকে, এন্ড এটা হচ্ছে সেই পেশি যে পেশিটা সংকুচিত হবে এই প্রতিক্রিয়ার সিগন্যালটা পেয়ে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রতিক্রিয়া, প্রতিবর্তী ক্রিয়া। আমরা আবেগ সঞ্চালনও এটার মাধ্যমে পড়ে ফেলেছি যে আবেগ সঞ্চালন কি হবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এখন আমরা আমাদের নেক্সট টপিকে মুভ করব, যেটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন। তো এই যে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন, আমাদের বডিতে আমরা জানি অন্তঃক্ষরা গ্রন্থি কি সিক্রেট বা নিঃসরণ করে, হরমোন নিঃসরণ করে। তাহলে এই যে অন্তঃক্ষরা গ্রন্থি যে হরমোনটা নিঃসরণ করে, অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের বডিতে আছে বিভিন্ন টাইপের। তো তোমাদের বইয়ে কিছু কয়েকটা অন্তঃক্ষরা গ্রন্থির কথা আলোচনা করা হয়েছে, এবং সেগুলো থেকে কি কি হরমোন নিঃসৃত হয় সেটা নিয়েও আলোচনা করা হয়েছে। তাহলে আমরা চলে যাই যে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করা হয়েছে সেটাতে। তাহলে তোমাদের বইয়ে যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো নিয়ে আলোচনা করা হয়েছে অনেকে অনেক সময় ভুলে যাও, তাই না? সেটা মনে রাখবো কিভাবে? ফার্স্ট লেটার গুলো মনে রাখবা, পিটি পিটি এ এ জি, পিটি পিটি এ এ জি। এটাতে কি হয় আচ্ছা আমরা দেখে নিই, যারা ভুলে যাও তাদের জন্য এই জিনিসটা জাস্ট মনে রাখার জন্য, যে আমি কিভাবে মনে রাখতে পারি আমার বইয়ে কি কি অন্তঃক্ষরা গ্রন্থির নাম দেওয়া ছিল। তো ফার্স্টে পিতে হচ্ছে পিটুইটারি। এই পিটুইটারি গ্রন্থিটা আমাদের বডির সবচেয়ে ছোট গ্রন্থি, কিন্তু সেটার ইফেক্টটা সবচেয়ে বেশি। পিতে যেটা সেটা হচ্ছে থাইরয়েড, পিতে যেটা পিতে হচ্ছে প্যারা থাইরয়েড, এই টিতে হচ্ছে থাইমাস, এই এতে হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থি, এই এতে হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আর এই জিতে হচ্ছে গোনাড। তাহলে পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, গোনাড, এই কয়েকটা অন্তঃক্ষরা গ্রন্থি তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে বা ডিসকাস করা হয়েছে। তাহলে আমরা এই কয়েকটা অন্তঃক্ষরা গ্রন্থির কাজ কোথায় তারা থাকে আমরা সেই জিনিসটা একটু দেখে নিব। পিটুইটারি যে গ্ল্যান্ডটা, সেই পিটুইটারি গ্রন্থিটা থাকে হচ্ছে আমাদের মাথায়, মধ্য মস্তিষ্কে এইরকম একটা অংশ আমরা দেখেছিলাম না, যখন আমরা মধ্য মস্তিষ্ক এঁকেছিলাম এরকম করে এঁকেছিলাম, এখানে পন্স এন্ড দেন এরকম করে আমরা মেডুলা দিয়ে দিয়েছি, এবং এখানে ছিল আমার হচ্ছে সেরিবেলাম, তাই না? তো মধ্য মস্তিষ্কের এই যে অংশটা একটু বাড়তি থাকে, এই অংশটাতে, এই সামনের অংশটাতেই থাকে হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, এরকম গোল ছোট্ট একটা গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থিকে বলা হয় হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। কেন এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, বলার একটা কারণ আছে। কারণ এই পিটুইটারি গ্রন্থি থেকে কিন্তু সবচেয়ে বেশি হরমোন তৈরি হয় এই পিটুইটারি গ্রন্থিতে। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোন গুলা বের হয়, সেই হরমোন গুলা কিন্তু শুধুমাত্র তাদের টার্গেট সাইটে কাজ করবে তেমন না, সেই হরমোন গুলা কিন্তু অন্যান্য গ্রন্থিকে হরমোন ক্ষরণ করতে উদ্দীপ্ত করতে পারে। এই কারণে পিটুইটারি গ্রন্থিকে আমরা বলি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। এটার আরেকটা নাম আছে, পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম আছে
তোমরা যারা জানো তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দাও যে পিটুইটারি গ্রন্থিকে আরেকটা কি নামে আমরা ডাকি। এটা কিন্তু তোমাদের 9-10 এর বইয়ে, বায়োলজি বইয়ে দেওয়া আছে এই জিনিসটা। তো এই পিটুইটারি গ্রন্থিকে তাহলে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি, এবং এই গ্রন্থিটা থেকে সবচেয়ে বেশি পরিমাণে হরমোন বের হয় বা ক্ষরণ হয় এবং তৈরি হয়। এবং এই যে গ্রন্থিটা আছে, এই গ্রন্থিটার থেকে যে হরমোনটা বের হয়, সেই হরমোন শুধুমাত্র টার্গেট সাইটে যে কাজ করে তা না, সেই হরমোন অন্যান্য গ্রন্থিকেও হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করতে পারে। এই জন্য এটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি। পিটুইটারি গ্রন্থির পরে আমরা যে গ্রন্থিটা দেখব সেটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি কই থাকে? আমরা জানি আমাদের গলার এখানে কি থাকে বলতো? ট্রাকিয়া থাকে না, শ্বাসনালী। শ্বাসনালীর উপরে কিছুটা এইরকম আকৃতির একটা গ্রন্থি থাকবে, কিছুটা এইচ এর মতন দেখতে। তাহলে এই যে গ্রন্থিটা শ্বাসনালীর উপরে থাকে, শ্বাসনালীর একটা অংশে থাকে, এই গ্রন্থিটাকে বলা হয় হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তো এই যে থাইরয়েড গ্রন্থিটা থাকে, এই থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা বের হয় সেই হরমোনটাকে বলা হয় থাইরক্সিন হরমোন। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে বের হয় থাইরক্সিন হরমোন। আর এই হরমোনটা আমাদের কি কাজে সাহায্য করে জানো? আমাদের বডিতে যে মেটাবলিজম গুলা হয়, মেটাবলিজম তার টার্মটা অনেকবার বলেছি, এতক্ষণে বুঝে যাওয়ার কথা। মেটাবলিজম হচ্ছে আমাদের বডিতে যে বড় বড় কণা, সেগুলা ভেঙে ছোট কণায় পরিবর্তন হচ্ছে, কিংবা ছোট ছোট কণা সেগুলা একসাথে যুক্ত হয়ে বড় কোনো কণা তৈরি করছে। এই কাজগুলা, এই রিয়াকশন গুলাকে বলা হয় বিপাক বা মেটাবলিজম। এই বিপাক ক্রিয়াগুলার কাজ হেল্প করে হচ্ছে থাইরক্সিন হরমোন। তাহলে আমরা থাইরক্সিন হরমোন যেটা, সেটার কাজ সম্পর্কে জানতে পারলাম। থাইরক্সিন হরমোন যেটা, এটা এই থাইরক্সিন হরমোন যেটা আছে, সেই থাইরক্সিন হরমোনটা কিন্তু তৈরি হয় বেশি আয়োডিন খেলে। ঠিক আছে? তো আয়োডিন কিন্তু যে সি ওয়াটার, সল্ট ওয়াটার যেগুলো থাকে সেটাতে কিন্তু আয়োডিন অনেক বেশি থাকে। এবং এই যে আয়োডিনটা, সেই আয়োডিন বেশি খাওয়ার কারণে থাইরক্সিনটা অনেক বেশি প্রডিউস হয়, এবং সেটা কিন্তু আমাদের বাচ্চাদেরও ব্রেইনের বিকাশের জন্য অনেক বেশি দরকার। এবং যদি কোনো কারণে দেখা যায় যে তোমার বডিতে আয়োডিনের অভাব হয়েছে, তাহলে তোমার বডিতে থাইরক্সিনের প্রোডাকশনটা কমে যায়। থাইরক্সিনের প্রোডাকশন কমে গেলে তখন দেখা যায় যে তোমার থাইরয়েড গ্রন্থি যেটা আছে, সেই থাইরয়েড গ্রন্থিটা ফুলে যায়। এবং তার কারণে দেখা যায় যে থাইরক্সিন থাকলে আমরা কি কি জানি, কি কি হয়েছিল? ব্রেইনের বিকাশ হয়েছিল, তাই না? তাহলে যেহেতু থাইরক্সিনের অ্যামাউন্টটা আমার কমে যাচ্ছে, তাই শিশুদের ক্ষেত্রে ব্রেইনের বিকাশটা ঠিক মতন হবে না, এবং স্কিন বা ত্বকটাও কি হয়ে যায়, অনেক বেশি খসখসে হয়ে যায়। সেটাই হচ্ছে থাইরয়েড সমস্যা। তো আমরা থাইরয়েড পড়তে পড়তে থাইরয়েড সমস্যার কথাও আমরা জেনে নিলাম বা দেখে ফেললাম। তো থাইরক্সিনের কাজটা আমরা দেখেছি। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কোথায়? অনেকে বুঝতে পারে না যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে। এই যে থাইরয়েড, থাইরয়েডের উপরেই কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড গুলা বা গ্রন্থি থাকে। এই যে চারটা গোল গোল জিনিস এঁকেছি, এগুলাই কিন্তু আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবং এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, খেয়াল করো, থাইরয়েডের ক্ষেত্রে আমরা দেখেছি থাইরক্সিন হরমোন বের হয়। প্যারাথাইরয়েডের ক্ষেত্রে তাহলে কি হরমোন বের হবে? নামের সাথে মিল করো, প্যারাথাইরক্সিন। তাহলে প্যারাথাইরয়েডের সাথে প্যারাথাইরক্সিন হরমোন প্যারাথাইরয়েড থেকে বের হবে। তাহলে এই যে প্যারাথাইরক্সিন হরমোনটা প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে বের হচ্ছে, এই হরমোনটা কি করে আমাদের বডিতে ক্যালসিয়াম বা ফসফরাস যেটা, সেটার মেটাবলিজম বা ভাঙনে এই প্যারাথাইরক্সিনটা কিন্তু ইউজড হয়। ঠিক আছে? তাহলে প্যারাথাইরক্সিন হরমোনের কাজে আমরা দেখে ফেললাম। এরপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে থাইমাস। থাইমাসটা কই থাকে? এই যে ধরো লাংস, একটা লাংস আমাদের, এটা হচ্ছে আরেকটা লাংস, লেফট লাংস, রাইট লাংস। লাংসের মাঝখানে এই যে ট্রাকিয়া, ওকে, দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ঠিক এই অংশটাতে, এই মাঝামাঝি অংশটাতে আমরা থাইমাস গ্ল্যান্ড বা থাইমাস গ্রন্থিটাকে এই অংশে দেখতে পারবো। এই অংশে আমার থাইমাস গ্রন্থি থাকে, এবং এই থাইমাস গ্রন্থি থেকে, এটা হচ্ছে আমার থাইমাস, এবং এই থাইমাস গ্রন্থি থেকে থাইমক্সিন হরমোনটা রিলিজ হয়।
তোমাদের জন্য আমার একটা কাজ, সেটা হচ্ছে থাইমাস থেকে যে থাইমক্সিন হরমোনটা রিলিজ হয়, সেই থাইমক্সিন হরমোনটার কাজ কি তোমরা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। খুব কমন যে কাজটা আছে, আমিও দেখে নিব যে কে কে তোমরা ঠিক আনসার দিয়েছো। থাইমাসের পরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থিটা কই থাকে? অ্যাড্রেনাল গ্রন্থি থাকে অ্যাড্রেনাল কর্টেক্স বলা হয়, সেটা কই? এই যে আমাদের একটা কিডনি শিমের বিচির মতন দেখতে, এই কিডনির উপরে একটা টুপির মতন অংশ দেখতে পারবে। এরকম কিডনির উপরে এরকম যে টুপির মতন অংশ থাকে, এই টুপির মতন অংশটাই হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থি। তো এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা অ্যাড্রেনাল গ্রন্থি আছে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা কিন্তু আমাদেরকে অনেক অনেক ভাবে আমাদের শরীরের অনেক ক্রিয়া কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, যেটা আমরা যখন বৃক্কের চ্যাপ্টার করবো, বৃক্কের চ্যাপ্টারে এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যে কাজটা সেটা আমরা ডিটেইল ভাবে আলোচনা করব। তাছাড়া আমাদের মানসিক চাপ বা প্রেশার সেটা হ্যান্ডেল করার কাজও কিন্তু অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা গ্রন্থি করে থাকে। তাহলে আমরা দেখলাম যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কই থাকে? কিডনির উপরে ছোট টুপির মতন অংশ। তাহলে দুইটা কিডনির উপরে দুইটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকবে, এবং এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকে, এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আমাদের মেন্টাল প্রেশার বা মানসিক প্রেশারটা নিয়ন্ত্রণে কি করে? আমাদেরকে হেল্প করে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের পরে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স জিনিসটা কি? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আমাদের কাছে আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এইটার মধ্যে কিছু কোষ থাকে, ডিফারেন্ট টাইপ অফ কিছু কোষ থাকে। কিছু কোষ থেকে একটা পার্টিকুলার হরমোন বের হয় যেটাকে বলা হয় হচ্ছে ইনসুলিন। আবার এটার ভিতরে ডিফারেন্ট টাইপের আরো কিছু কোষ থাকে যেটা থেকে আরেকটা হরমোন বের হয় যেটাকে বলা হয় গ্লুকাগন। জেনারেলি যে কোষ থেকে ইনসুলিন বের হয় সেটাকে আমরা বিটা কোষ বলি, যে কোষ থেকে গ্লুকাগন বের হয় সেটাকে আমরা বলি আলফা কোষ। তাহলে এখানে খেয়াল করো, এই যে ইনসুলিন, এই ইনসুলিন এমন একটা হরমোন যে হরমোনটা আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কি করবে বলতো? ব্লাড সুগার লেভেলটাকে নর্মাল রাখতে হেল্প করবে। তো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যেহেতু আমরা পড়ছি আর ইনসুলিনের টপিকে যেহেতু আমরা এসে গেছি, আমরা সাথে সাথে ডায়াবেটিসের টপিকটাও নিয়েও কি করে ফেলি বলতো? আলোচনা করে ফেলি। তো আমরা দেখলাম ইনসুলিন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে বের হয়, কিন্তু এটা কাজ করে কিভাবে আমরা সেই জিনিসটা দেখে নিব। এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা আমাদের কি হয়? কোন একটা খাবার থেকে আমি গ্লুকোজ পেলাম, গ্লুকোজটা ভাঙলো, রক্তের মাধ্যমে সেই গ্লুকোজটা ক্যারিড হচ্ছে। এখন এই গ্লুকোজ আমাদের বডিতে কি কাজে লাগে বলতো? গ্লুকোজটা আমার বডির কোষগুলা গ্রহণ করবে, গ্রহণ করে সেই গ্লুকোজটাকে ভাঙবে, এবং ভেঙে আমরা শ্বসন চ্যাপ্টারে দেখেছি কি করে? বিপুল অ্যামাউন্ট অফ এনার্জি উৎপাদন করে। তাহলে এই যে আমি কাজ করছি, আমি দৌড়াচ্ছি, আমি কথা বলছি, সবকিছুর জন্য আমার কি দরকার? সবকিছুর জন্য আমার এনার্জি দরকার। তাহলে এই যে এনার্জি আমার সবকিছুর জন্য দরকার, সেই এনার্জিটা কিভাবে তৈরি হয়? তৈরি হয় হচ্ছে গ্লুকোজ ভাঙার মাধ্যমে। তাহলে এই যে গ্লুকোজটা ভাঙছে, গ্লুকোজটা আমার কোষের মধ্যে ঢুকছে, কোষের মধ্যে ঢুকে তারপরে সেই গ্লুকোজটা কি হয়ে যাচ্ছে? ভেঙে শক্তি উৎপাদন করছে। এখন কোষের মধ্যে ঢুকে কিভাবে আমরা সেই জিনিসটা দেখবো। এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, তোমাদের বইয়ে হয়তো দেওয়া নাই, বাট অনেক সময় কিন্তু পরীক্ষায় চলে আসে। ধরো এটা হচ্ছে একটা সেল মেমব্রেন, কোষের বাইরের মেমব্রেন। তো সেল মেমব্রেনে বেশ কিছু চ্যানেল বা রাস্তা বা গেটওয়ে থাকে, আমরা যেটাকে চ্যানেল বলি। ঠিক আছে, চ্যানেল মানে হচ্ছে রাস্তা। তো গ্লুকোজ ঢুকবার জন্য কিছু গ্লুকোজ চ্যানেল থাকে, যে রাস্তা দিয়ে কি করবে বলতো? গ্লুকোজ ঢুকবে। এখন খেয়াল করো, এই যে সেল মেমব্রেন, ঠিক আছে, সেল মেমব্রেনে কিছু পার্টিকুলার প্রোটিন থাকে যেগুলাকে আমরা বলি হচ্ছে এক একটা রিসেপ্টর। এটা হচ্ছে কোষের ভিতর, এটা হচ্ছে কোষের বাইরে, এটা হচ্ছে কোষের কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এগুলা হচ্ছে রিসেপ্টর। রিসেপ্টর মানে কি? যে কিছু প্রোটিন, যে প্রোটিন গুলা কি করবে? এই রিসেপ্টর গুলা কি আমি নাম দেব হচ্ছে, আমরা বলি ইনসুলিন রিসেপ্টর। ইনসুলিন রিসেপ্টর হচ্ছে এমন কিছু প্রোটিন যে প্রোটিন গুলা কি করবে? ইনসুলিনকে রিসিভ করবে। এখন ইনসুলিন এক ধরনের হরমোন, এক ধরনের কেমিক্যাল সাবস্টেন্স, তাই না? তো ইনসুলিনকে রিসিভ করলে কি হয়? ইনসুলিন যখন এসে এই রিসেপ্টরটার উপরে বসে বা রিসেপ্টরটার সাথে অ্যাটাচ হয়ে যায়, সাথে সাথে দেখা যায় যে সেল মেমব্রেনে
যে গ্লুকোজের চ্যানেল গুলা ছিল বা গ্লুকোজের যে রাস্তাগুলো ছিল, ধরো এটা গ্লুকোজের একটা রাস্তা, এটা গ্লুকোজ যাওয়ার রাস্তা, এটা গ্লুকোজ যাওয়ার রাস্তা, এই রাস্তাগুলো খুলে যায়। এবং রাস্তাগুলো খুলে গেলে তখন গ্লুকোজ কি করে, গ্লুকোজ রক্ত থেকে এই সেলের মধ্যে এন্টার করতে পারে বা ঢুকতে পারে। তাহলে ইনসুলিন, এই ব্লুটা হচ্ছে ইনসুলিন। তাহলে ইনসুলিনটা মেইনলি কি করছে, ইনসুলিন এক ধরনের হরমোন, সেটা কি করে আমাদের সেলগুলা গ্লুকোজটাকে সেলের মধ্যে নিবে, নিয়ে সেটাকে ভাঙবে, ভেঙে সেটা থেকে এনার্জি প্রডিউস করবে। আমরা শ্বসনে পড়েছিলাম। তো এখন খেয়াল করো, এই যে ইনসুলিন, এই ইনসুলিন একটা হরমোন। এই হরমোনটা কি করে, এই হরমোনটা যখন কোন একটা কোষে, মানে কোন একটা কোষ গ্লুকোজকে কিভাবে তার মধ্যে নেয়, মানে ইনসুলিন কিভাবে কোন একটা কোষের গ্লুকোজ অ্যাবজর্পশনে কাজ করে, সেটা আমরা দেখবো। এই ইনসুলিন হরমোনটা কি করবে, আমাদের সেল মেমব্রেনে কিছু রিসেপ্টর থাকে বা কিছু প্রোটিন থাকে, যে জিনিসগুলা, যে রিসেপ্টর গুলা কি করবে, যে অণুগুলা ইনসুলিনকে রিসিভ করবে। মানে কি, ইনসুলিন যদি এই রিসেপ্টরের সাথে অ্যাটাচ হয়, ইনসুলিনের অণুগুলো যদি রিসেপ্টরের সাথে বাইন্ড করে, তখন দেখা যায় যে গ্লুকোজ পাস করবার যে রাস্তাগুলো ছিল, সেই রাস্তাগুলো সেল মেমব্রেনে খুলে যায়। খুলে যাওয়ার কারণে গ্লুকোজ রক্ত থেকে কোষের মধ্যে পাস করতে পারে, যার কারণে কোষে আমার গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায় এবং রক্তে গ্লুকোজের পরিমাণটা কমে যেতে থাকে। এভাবেই আমরা যত গ্লুকোজ, যত শর্করা, আমরা শর্করা জাতীয় খাদ্য খাচ্ছি, সেই শর্করাটা বা সেই গ্লুকোজটা কিন্তু আমার বডিতে কিন্তু এভাবেই ঢুকে যাচ্ছে সেলের মধ্যে। তো যাদের ডায়াবেটিস হয়, তাদের ডায়াবেটিস হলে আমরা দুটা কন্ডিশন দেখতে পারি। ডায়াবেটিস মানে যাদের ডায়াবেটিস হয় তাদের রক্তে গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যেতে থাকে, ঠিক আছে, মানে রক্তে গ্লুকোজের অ্যামাউন্টটা কমে যাচ্ছে, সরি, রক্তে গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। এবং এই কোষগুলা কি করছে বলতো, এই কোষগুলা কোনো না কোনো কারণে হয়তো গ্লুকোজটা তাদের মধ্যে নিতে পারছে না। কোষগুলা তাদের ভিতরে গ্লুকোজটা নিতে না পারার কারণে কিন্তু রক্তে কি হচ্ছে, গ্লুকোজটা বেড়ে যাচ্ছে, গ্লুকোজের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। তো এটার, এই ডায়াবেটিসের আমরা দুইটা কেস দেখি। কি কেস বলতো, আমি উপরেই লিখি। ফার্স্ট কেসটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যেটা, টাইপ 1 ডায়াবেটিসে কি হয়, টাইপ 1 ডায়াবেটিসে আমরা জেনেছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কিছু কোষ ইনসুলিন উৎপন্ন করে, তাই না? সেই কোষগুলোকে আমরা বলি হচ্ছে বিটা কোষ। টাইপ 1 ডায়াবেটিসে দেখা যায় যে যে বিটা কোষগুলো ইনসুলিনটা উৎপন্ন করে, সেই বিটা কোষ ধ্বংস হয়ে যায়। কিভাবে বিটা কোষ ধ্বংস হয়, কোনো না কোনো কারণে আমার বডির যে ইমিউন সিস্টেমের যে সেলগুলো থাকে বা প্রতিরক্ষায় যে সেলগুলো কাজ করে, সেই কোষগুলা কোনো না কোনো কারণে আমার বডির এই বিটা কোষগুলাকে একটা এনিমি মনে করে, যে বিটা কোষগুলা আমার বডির জন্য ক্ষতিকর। তার মানে ওই যে ইমিউন সিস্টেম সেলগুলো ছিল, সেই সেলগুলো কোনো না কোনো ভাবে ম্যাল ফাংশন করার কারণে তারা মনে করে যে বিটা কোষগুলো আমার বডির জন্য ক্ষতিকর। তো তারা তখন কি করে, এই বিটা কোষগুলাকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করে খেয়ে ফেলতে থাকে এবং নষ্ট করে ফেলতে থাকে। বিটা কোষ যদি ধ্বংস হয়ে যায়, তখন কি ইনসুলিন উৎপাদন হবে? বিটা কোষ ধ্বংস হয়, তার কারণে কি হয়, ইনসুলিন উৎপাদন হয় না। কারণ বিটা কোষ ইনসুলিন তৈরি করে, যদি ইনসুলিন তৈরিকারী কোষই ধ্বংস হয়ে যায়, তাহলে ইনসুলিনও আর কি হবে না, তৈরি হবে না। তো ইনসুলিন তৈরি না হওয়ার কারণে দেখা যায় যে গ্লুকোজ গুলো রক্তের মধ্যে থাকে, এই রিসেপ্টরের সাথেও কেউ এসে লক করে না, যুক্ত হয় না, এবং এই গ্লুকোজের চ্যানেল গুলাও খুলে না। অর্থাৎ গ্লুকোজ যাওয়ার এই রাস্তাগুলো যে ছিল, এই গ্লুকোজ যাওয়ার রাস্তাগুলো কি থাকে বলতো, গ্লুকোজ যাওয়ার রাস্তাগুলো খুলে না, তারা এরকম বন্ধ থাকে, এই দরজাগুলো খুলে না, যার কারণে গ্লুকোজটা যাওয়ার জায়গা না পেয়ে রক্তের মধ্যে দিয়ে পাস করে এবং ইউরিনের মধ্যে দিয়ে গ্লুকোজ পাস করে চলে যায়। তাহলে এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, যেখানে আমার বিটা কোষ ধ্বংসের কারণে ইনসুলিন উৎপাদন হয় না। টাইপ 2 ডায়াবেটিসটা কি, ডায়াবেটিস টাইপ 2 যেটা, টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হয়। টাইপ 2 ডায়াবেটিসের কারণে কোনো না কোনো কারণে এই যে আমাদের ইনসুলিন রিসেপ্টর গুলো থাকে, কোনো না কোনো কারণে এই ইনসুলিন রিসেপ্টর গুলো বলে যে আমরা ইনসুলিনের সাথে বন্ধন তৈরি করব না, ইনসুলিনের সাথে যুক্ত হব না। মানে কোন না কোনো কারণে এই ইনসুলিন রিসেপ্টর গুলো কাজ করে না, এবং এই ইনসুলিন রিসেপ্টর গুলো হয়তো তোমার বডিতে এনাফ ইনসুলিন আছে, হয়তো তোমার বিটা কোষ টাইপ 2 ডায়াবেটিসে বিটা কোষ ধ্বংস হয় না,
টাইপ 2 ডায়াবেটিসে ইনসুলিন রিসেপ্টর গুলা কাজ করতে পারে না, যে কোনো না কোনো কারণে তোমার কোষের মধ্যে ইনসুলিনটা ঢুকে না, রিসেপ্টর গুলা কাজ করছে না। রিসেপ্টর ইনসুলিন হয়তো আসছে কিন্তু রিসেপ্টর গুলো সেই ইনসুলিনকে কি করছে না, একসেপ্ট করছে না। তো টাইপ 2 ডায়াবেটিসে তাহলে যেটা হয় সেটা হচ্ছে এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি? ইনসুলিন রেজিস্ট্যান্স মানে হচ্ছে ইনসুলিনের প্রতি একটা বাধা সৃষ্টি করবে, অর্থাৎ ইনসুলিনকে ইনসুলিন রিসেপ্টর গুলা কি করবে না বলতো, ইনসুলিনকে একসেপ্ট করবে না। তার ফলে কি হবে, ইনসুলিন থাকবে কিন্তু রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটা বেড়ে যাবে। কেন বলতো? কারণ এই রিসেপ্টর গুলো যেহেতু কোনো ইনসুলিনের সাথে বন্ধন তৈরি করছে না, তাই এই কোষগুলাও কি করবে না, কিছু তাদের মধ্যে ঢুকাবে না, গ্লুকোজ চ্যানেল গুলো খুলবে না, তাই রক্তের মধ্যে গ্লুকোজটা থেকে যায়। তো এই যে টাইপ 2 ডায়াবেটিস দেখা যায় যে বিটা কোষ তোমার ইনসুলিন তৈরি করেই যাচ্ছে কিন্তু সেই ইনসুলিনটা কোনো কাজে আসছে না। তো যখন বিটা কোষ দেখবে যে আরে আমি তো ইনসুলিন তৈরি করতেছি কিন্তু ইনসুলিন তো কাজে আসছে না, তখন বিটা কোষ কি করবে, আস্তে আস্তে ইনসুলিন তৈরি করাটাও কমিয়ে দিবে, কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে না। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে যেহেতু ইনসুলিন উৎপাদন হয় না, তাই ইনজেকশনের মাধ্যমে বাইরে থেকে ইনসুলিন প্রোভাইড করতে হয় বডির ভিতরে। সেই ইনসুলিন প্রোভাইড করে আমি কি করি বলতো, গ্লুকোজ গুলাকে কোষের মধ্যে অ্যাবজর্ব করাই। তাহলে আমার বাইরে থেকে ইনজেকশনের মাধ্যমে ইনসুলিন দিতে হয়। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে তুমি কিন্তু তোমার ডায়েট এন্ড তোমার অন্যান্য যে হ্যাবিট সেগুলো মেনটেন করে কিন্তু টাইপ 2 ডায়াবেটিসকে কি করতে পারো, রিজলভ করতে পারো বা এটা সারাতে পারো। তাহলে টাইপ 1 ডায়াবেটিস সারানো কিন্তু বেশ টাফ। তাহলে এই যে ডায়াবেটিস থাকে এটা এই ডায়াবেটিসটা রোগটা থেকে বের হয়ে আসার জন্য কিন্তু 3টা জিনিস আমাদের ফলো করতে হবে। 3D ফলো করতে হবে: ডিসিপ্লিন, ডায়েট আর ডোজ। শৃঙ্খলাবদ্ধ একটা জীবন যাপন করা, ডায়েট করা ভালো, মানে ডায়েট করা মানে তুমি একদম খাবে না তা না, তোমার নিয়মিত ভাবে ভালো বা পুষ্টিকর খাবার খেতে হবে। এবং ডোজ মানে হচ্ছে ওষুধ। এই ওষুধের সেবনটা কিন্তু, বা ঠিক ওষুধ নেওয়াটা কিন্তু এই টাইপ 2 ডায়াবেটিস বলো টাইপ 1 ডায়াবেটিস বলো, দুটার নিরাময়ে কিন্তু খুব বেশি প্রয়োজন। তো আমরা ডায়াবেটিস সম্পর্কে দেখে নিলাম আমরা যখন অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে পড়ছিলাম এট আইএস অফ ল্যাঙ্গারহ্যান্স। লাস্ট যে গ্রন্থিটা থাকে সেটা হচ্ছে গোন্যাড, যেটা হচ্ছে শুক্রাশয়ের মধ্যে থাকে, ডিম্বাশয়ের মধ্যে থাকে ফিমেলে, শুক্রাশয়ের মধ্যে থাকে হচ্ছে মেল বডিতে। তো গোনাড নিয়ে খুব একটা বেশি আলোচনা করা হয়নি, সেখান থেকে এস্ট্রোজেন তারপরে টেস্টোস্টেরন এই ধরনের হরমোন গুলো রিলিজ হয়। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তোমাদের ইন্টারের বইয়ের চ্যাপ্টারে কিন্তু অনেক ডিটেল আলোচনা করা আছে, কেউ যদি দেখতে চাও আমাদের ওই একাডেমিক ভিডিও গুলো তোমরা চাইলে দেখতে পারো। তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি নিশ্চিত হরমোন আমাদের হয়ে গেল, আর থাইরয়েড সমস্যা, ডায়াবেটিসও দেখেছি। এখন আমাদের লাস্ট যে দুটো টপিক বাকি আছে সেটা হচ্ছে এপিলেপসি আর পার্কিনসন। এপিলেপসিতে কি হয়, এপিলেপসিতে যেটা হয় যে অনেক সময় দেখা যাবে জেনারেলি 5 থেকে 20 বছর বয়সের যে মানুষরা থাকে, যারা থাকেন তাদের মধ্যে এই এপিলেপসিটা বেশি দেখা যায়। তুমি হাঁটছো হুট করে তোমার হাতে পায়ে সব কাঁপুনি দেখা দিবে, খিঁচুনি দেখা দিবে, এবং কেউ পড়ে গিয়ে দেখা যাবে সে কাঁপছে, পড়ে গিয়েও সে কাঁপছে, কিন্তু সে নিজে উপরে উঠতে পারবে না। তাহলে এই যে হঠাৎ করে তুমি যে একটা রেগুলার লাইফ লিড করছো, হঠাৎ করে তোমার খিঁচুনি দেখা দিল, হঠাৎ করে তোমার বডি কেঁপে উঠলো, তুমি পড়ে গেলে, তুমি নিজে উঠতে পারলে না, এই জিনিসটা হচ্ছে এপিলেপসি। যখন তোমার নার্ভ গুলা ম্যালফাংশন করবে বা কোনো রিয়াকশন দিতে পারবে না, বা কোনো কারণে তোমার নার্ভ গুলো সেই রিয়াকশন গুলোকে প্রসেস করতে পারবে না, সেটা হচ্ছে এপিলেপসি স্টেজ। এটার কারণটা এখনো ঠিক মতো শনাক্ত করা যায় নাই, তবে 5 থেকে 20 বছর এটা বেশি দেখা যায়। আর পার্কিনসন পার্কিনসন্সে কি হয়, পার্কিনসন জেনারেলি 50 বছর বা তার ঊর্ধ্বে দেখা যায় পার্কিনসন রোগটা। তবে আজকাল কিন্তু ইউথদের মধ্যেও এই জিনিসটা অনেক বেশি দেখা যাচ্ছে। পার্কিনসন্সে কি হয়, পার্কিনসন্সে যেটা হয় সেটা হচ্ছে যে একটা সার্টেন টাইমে দেখা যাবে যে তোমার বডি রিয়েক্ট করা বন্ধ করে দিচ্ছে, যে তোমার কাঁপুনি হবে, এবং কাঁপুনির কারণে তোমার সেই, ধরো তোমার হাত কাঁপবে, তোমার সেই অংশটা বা সেই জায়গার নার্ভ গুলা তোমার কাজ করবে না। এটা কেন হয়? পার্কিনসন্স যে কারণে হয় সেটা হচ্ছে ডোপামিন নামে এক ধরনের কেমিক্যাল থাকে। এই যে ডোপামিন থাকে, এই ডোপামিনটা এমন এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের স্নায়ুকোষ, কিছু পার্টিকুলার স্নায়ুকোষ এই ডোপামিন কেমিক্যালটা রিলিজ করে। এই কেমিক্যালটা কি করে বলতো, এই কেমিক্যালটা পেশির মুভমেন্ট, অর্থাৎ
পেশির যে সংকোচন প্রসারণ, পেশির যে মুভমেন্ট, এই মুভমেন্টটা এই ডোপামিনটা কি করে, ট্রিগার করে। মানে ডোপামিন বেশি সিক্রেট হওয়া মানে হচ্ছে পেশির মুভমেন্টটা বেশি হবে। তাহলে খেয়াল করো এই ডোপামিনটা পেশির মুভমেন্টটা নিয়ন্ত্রণ করে। এখন পার্কিনসন্স হলে কি হয়, বডিতে যে স্নায়ু কোষগুলো ডোপামিন ক্ষরণ করে বা ডোপামিন তৈরি করে, সেই স্নায়ু কোষগুলো নষ্ট হয়ে যায়। সেই স্নায়ু কোষগুলো নষ্ট হওয়ার কারণে এই ডোপামিনটা কি হয় না, তৈরি হয় না, ক্ষরণ হয় না। এবং ডোপামিনটা তৈরি না হওয়ার কারণে বা ক্ষরণ না হওয়ার কারণে সেই জায়গার পেশিগুলাও কি করে না, মুভ করে না, অর্থাৎ পেশির মুভমেন্টটাও হয় না। আস্তে আস্তে দেখা যায় এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় না। এপিলেপসি যেমন হুট করে হয়, হুট করে দেখা যায়, আবার কিছুক্ষণ পরে সে ঠিক হয়ে যায়। পার্কিনসন্সে দেখা যায় যে আস্তে 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 কি করে, ধরো হাত পা এই বিভিন্ন জায়গায় আস্তে আস্তে পেশির উপরে নিয়ন্ত্রণ বা কন্ট্রোলটা বা মুভমেন্টটা আস্তে আস্তে হারাতে থাকে। যার কারণে প্রথমে তোমার হয়তো উঠতে বসতে কষ্ট হবে, হাঁটতে কষ্ট হবে, হাত পায়ে মুভমেন্টটা কম হবে, আস্তে আস্তে এটা পুরো শরীরে ছড়াতে থাকে। এবং 50 ইয়ার্স এর উপরে যারা আছে, যাদের বয়স, তাদের ক্ষেত্রে এই জিনিসটা আস্তে আস্তে দেখা যায় বা পার্কিনসন্স দেখা যায়। তাহলে আমরা পার্কিনসন্সটাও কভার করে ফেললাম। তো আমরা আমাদের এই লাইফ ক্লাসে কি কি দেখলাম বলতো, নিউরনের গঠন, প্রতিবর্তী ক্রিয়া, আবেগ সঞ্চালন, অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন, থাইরয়েডের কি কি সমস্যা হয়, ডায়াবেটিস কেন হয়, তারপরে ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 আমরা দেখেছি, এপিলেপসি, পার্কিনসন্স, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। তাহলে সমন্বয় পর্ব 1 এবং পর্ব 2 মিলে তোমাদের সমন্বয় চ্যাপ্টার অর্থাৎ 10ম অধ্যায় যা যা টপিক ছিল সব কভার্ড হয়ে গেছে। তোমরা যদি কেউ কোনো টপিক নিয়ে কনফিউজ থাকো তাহলে তোমরা কমেন্টে দিতে পারো কিংবা আমাদের গ্রুপে সেই জিনিসটা জানতে পারো, এবং আমরা অবশ্যই সেই কোয়েশ্চেনটার আনসার দিয়ে দিব। তাহলে আমরা সমন্বয় পর্ব 1 এবং এই পর্ব 2 মিলে তোমাদের সমন্বয় চ্যাপ্টারটা কভার করে দিলাম। তোমরা যারা আমাদের এই পর্ব 2 এরই প্রথম যে ভিডিওটা হয়েছিল সেখানে কিছু সাউন্ড প্রবলেম হয়েছিল, কিন্তু এই সেকেন্ড ভিডিওতে তোমরা অনেকে এসেছো আমাদের সাথে জয়েন করেছো, এবং তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস যারা শেয়ার করেছো সেকেন্ড লাইভ সেশনটাও। তো তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস আমাদের সাথে থাকার জন্য এবং এই লাইভ ক্লাসটা করার জন্য। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে।